আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমদ, তাকে নিয়ে বর্তমানে কি ধরনের খবর টবর প্রকাশিত হচ্ছে। যারা দীর্ঘদিন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা অনেক ধরনের নাটক ঘটায়, সিনেমা ঘটায়, নিজেদের প্রয়োজনেই নিজেদের স্বার্থের জন্য নানান কাহিনী তারা ঘটিয়ে থাকে। বড় বড় কুখ্যাত সন্ত্রাসীরা তারা নিজেদের লোককে মেরে ফেলে, অনেক কাহিনী তারা ঘটিয়ে ফেলে, নিজেদের দেহরক্ষী মেরে ফেলে, নিজেদের ঘনিষ্ঠজনকে মেরে ফেলে। এগুলো আগেরকার দিনের যে রাজ পরিবারগুলো আছে তাদেরকে নিয়ে যে সিনেমা তৈরি হয়েছে সেগুলো দেখেও বোঝা যায়। ইতিহাস পর্যালোচনা করলে, সার্চ করলে সেখান থেকে পাওয়া যায়। তো এগুলো ঘটে। তো এই যে 15 বছর রাষ্ট্র ক্ষমতায় আছে আওয়ামী গোষ্ঠী, ভারতীয় মদতপুষ্ট এই গোষ্ঠীটি অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় আছে বাংলাদেশে। তারা রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা অনেক সন্ত্রাস তৈরি করেছে। তা আওয়ামী বিভিন্ন ক্যাডাররা বড় বড় সন্ত্রাসীতে লিপ্ত হয়েছে। অনেকে বলে থাকেন ফ্রাঙ্কেস্টাইন। তা ফ্রাঙ্কেস্টাইন স্টাইলে তারা এদেশের মানুষের সাথে তারা জঘন্যতম বর্বরতম আচরণ করে আসছে। পুলিশ বাহিনীকে, ব্যুরোক্রেসির অন্যান্য সদস্যদেরকে তারা সন্ত্রাসী বাহিনীর ক্যাডার রূপে পরিণত করেছে এই অবৈধ গভর্নমেন্ট। তো এই দেশের যারা নাগরিকরা আছে তারা এদের কাছে জিম্মি। এই আওয়ামী বংশধর এবং প্রশাসনে যারা আছে ব্যুরোক্রেসিতে, সকলে মিলে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশকে লুটপাট করেছে, বাংলাদেশের মানুষের উপর তারা নিপীড়ন নির্যাতন চালিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে পুলিশ বাহিনী। বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংস্থাটিকে তারা সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে। এক্সেপশনাল উদাহরণ হিসেবে এই বাহিনীর মধ্যেও খুব অল্প সংখ্যক পুলিশ সদস্য বা অফিসারগণ আছেন যারা বাস্তবে ভদ্র এবং বাস্তবেই তারা দুর্নীতিমুক্ত। অধিকাংশই চরম থেকে চরম পর্যায়ে দুর্নীতিগ্রস্ত এবং এই সরকারের সন্ত্রাসী বাহিনীর সদস্য রূপে সদস্যে পরিণত হয়েছেন। আর এই যে পুলিশের চাকরি, বিসিএস দিয়ে তারা বিসিএস ক্যাডার হয়ে যে পুলিশের চাকরিতে ঢুকে, প্রথমে এএসপি পদে ঢুকেন, তারপরে এসপি হন, নানান পদ পদবি তাদের আছে, বিসিএস দিয়ে আসেন। তো বিসিএস পরীক্ষা বাংলাদেশে কিভাবে হয় তো জানেন, মুখস্থবিদ্যা। আবার সেটা ভাইভাতে সরকার ঘরানার হওয়া লাগে। আওয়ামী লীগ পরিবার না হলে বিসিএস এখন হতে পারে না। ফাঁক ফোকর দিয়ে 2-4 জন বাইরের আসে, সেটা এক্সেপশনাল উদাহরণ। তো বেশিরভাগ আওয়ামী ঘরানা থেকে এই বিসিএস এই 15 বছরে নেওয়া হয়েছে, বিসিএস ক্যাডার নেওয়া হয়েছে। এখন এই যে পুলিশে যারা আছেন এবং পুরনো যারা বিসিএস আছেন, সিএসপি আছেন পুলিশে, সিএসপি তো এখন রানিং চাকরিতে নাই, রিটায়ার হয়ে গেছেন। তো এই যে পুলিশে যারা আছেন তাদের সম্পদ কত? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে দেখে আসছে শিমুল নামের একজন ডিআইজি, তার আর্থিক অবস্থা খুব দুর্বল ছিল। টিনের চালা ঘর ছিল, চাকরি পাওয়ার অল্প দিনের মধ্যে ঢাকায় একাধিক ফ্ল্যাট, প্লট, কয়েকশো বিঘা জমির মালিক, শ্বশুরকে 2টি জাহাজ কিনে দিয়েছেন, কয়েকশো বিঘা জমি কিনেছেন এবং একটি বাড়ি করেছেন 40 কোটি টাকা দিয়ে না 80 কোটি টাকা দিয়ে বাড়ি নির্মাণ করেছেন। তো একজন পুলিশের ডিআইজি, তার ইনকাম কত, তার বেতন কত? আপনারা জানেন যে বাংলাদেশের পুলিশের যে একজন ডিআইজি, তিনি যদি তার সঠিক বেতন দিয়ে বিভিন্ন ভাতা সম্মানী দিয়ে চলাফেরা করেন, তাহলে তাকে মোটামুটি সামাজিকভাবে জীবনযাপন করতে পারে
সরকারি গাড়ির সুবিধা পাবে, কিছু পোশাক টোশাক কিনতে পারবেন, বিভিন্ন ভাতা টাতা পেয়ে থাকেন, ঝুঁকি ভাতা পেয়ে থাকেন, বিভিন্ন চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন, বিভিন্ন সেবামূলক সুবিধা পেয়ে থাকেন। বেতন টেতন দিয়ে মোটামুটি ভালো খেতে পড়তে পারেন, ছেলে মেয়েকে মোটামুটি লেখাপড়া করাতে পারেন। মধ্যবিত্ত পরিবার যেভাবে সচ্ছলভাবে থাকে সেভাবে থাকতে পারেন, একদম কম না বেতন। কিন্তু সেই বেতন দিয়ে তো একজন ডিআইজি শ্বশুরকে দুটি জাহাজ কিনে দিতে পারে না, কয়েকশো বিঘা জমির মালিক অল্প কয়েক বছরের মধ্যে হতে পারে না, 40 কোটি টাকা দিয়ে বাড়ি নির্মাণ করতে পারে না, ঢাকায় একাধিক ফ্ল্যাট প্লট থাকতে পারে না। তো এটাই হয়েছে শিমুল নামের একজন ডিআইজি, সেটা দেখাচ্ছে যে তার এই সম্পদ। তো এর আগে আমরা দেখেছি যে একজন কোন এএসআই না এসআই এর বাসায় 8 লক্ষ টাকা দামের ফ্রিজ, 10 লক্ষ টাকা দামের ফ্রিজ। তো আমরা পুলিশ কনস্টেবল, এএসআই, এসআই, পুলিশের ওসি বা এসপি, পুলিশের বিভিন্ন ডিআইজি গণ, এডিশনাল আইজিপি গণ, আইজিপি, পুলিশ ডিপার্টমেন্টের এই যে মেট্রোপলিটনের যে কমিশনারগুলো আছেন, বা সিলেট মহানগরীতে যে সিএসপি আছে, এটা রাজশাহী মহানগরের যে সিলেট মহানগরীতে যে পুলিশ কমিশনারগণ আছেন, রাজশাহী মহানগরীতে যে পুলিশ কমিশনারগণ আছেন, খুলনা মহানগরীতে যে পুলিশ কমিশনারগণ আছেন, এদের সম্পদ কত? আমাদের যে পুলিশ সংস্থা আছে, পুলিশ বাহিনী আছে, তাদের যে রানিং অফিসারগণ আছেন এবং এক্স যারা আছেন, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এই পুলিশ বাহিনীর সম্পদ কত? এগুলো কি সাংবাদিকরা ধারাবাহিকভাবে নিউজ করতে পারে না? এই সম্পদের উৎসগুলো কোথায়? যখন কোনো বড় কোনো ঘটনা ঘটে, খুব ঠেকায় পড়তে হয় যে তাদের নিয়ে নিউজ করার দরকার হয়, সরকার তাদেরকে চাচ্ছে না, তখন কোনো নিউজ হয়। ডিআইজি মিজানকে নিয়ে যুগান্তরে কিছুদিন নিউজ টিউজ হয়েছিল। বেনজিরকে বাংলাদেশের একটি মাফিয়া ভূমিদস্যু কর্পোরেট গোষ্ঠী তাকে নিয়ে নিউজ করেছে, সরকার ঘনিষ্ঠ। তো সরকার চেয়েছে বিদায় সেগুলো হয়েছে, সেটা আমরা বুঝতে পারি। তো সেজন্য অন্যান্য মিডিয়াগুলো প্রকাশ করতে থাকে। কিন্তু এই বেনজির যে আগে কত টাকা কোত্থেকে ঘুষ খেয়েছে, কত সম্পদ করেছে, এগুলো প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, যুগান্তর এরা কি আগে জানেনি? এখন টুকটাক করতেছে কালের কণ্ঠ দেখা থেকে। কালের কণ্ঠ কিসের জন্য করছে? কালের কণ্ঠের যে সাংবাদিক এটা করেছে, তার আব্বার সাহস আছে এটা সে নিজের থেকে করার? যদি কোনো সিগন্যাল না পায়, সে সব প্রণোদিত হয়ে একজন রিপোর্টার হিসেবে সে কি বেনজিরের বাবা রিপোর্ট করেছে? এটা কি কেউ বিশ্বাস করবে? আমি বিশ্বাস করব, আপনারা বিশ্বাস করবেন? তো এই যে বেনজির তো পুলিশ ডিপার্টমেন্টের হাজারো বেনজির আছে, সে তো আইজি। সাবেক যারা পুলিশের আইজিপি আছেন, এডিশনাল আইজিপি আছে, অনেককে তো আমরা দেখি তারা ঢাকা শহরে বড় বড় কোম্পানির মালিক হয়েছেন, ইন্ডাস্ট্রির মালিক হয়েছেন, দামি দামি গাড়িতে চড়েন, তাদের বিয়ের অনুষ্ঠান, তাদের জন্মদিনের অনুষ্ঠান, তারা কোটি কোটি টাকা খরচ করেন। এই যে বাংলাদেশে হাজার হাজার পুলিশ অফিসার, তাদের সম্পদ নিয়ে, তাদের আয়ের উৎস নিয়ে আসলে এই দেশের সাংবাদিকরা কি ভূমিকা রেখেছে? তারা কি সঠিকভাবে তাদের ব্যাপারে তুলে ধরতে পেরেছে? তাদের আয়ের উৎস কি? এমন না, ধরেন একজন পুলিশ কনস্টেবল বা পুলিশের এএসআই, নর্মাল একটা পজিশনের কথাই উদাহরণ দিই। দেখা যাচ্ছে কোনো পুলিশ কনস্টেবল খুব সৎ মানুষ, হয়তোবা সে ফ্রিল্যান্সিং করে, সে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। তো অবসর টাইমে সে ফ্রিল্যান্সিং করতেছে, সে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। অথবা তার ছেলে ফ্রিল্যান্সিং করতেছে, সেই টাকা দিয়ে ব্যবসা করতেছে। অথবা তার শখ পুলিশের চাকরি করা, সে কনস্টেবল হয়েছে বা এএসআই হয়েছে বা এএসপি হয়েছে, বিসিএস দিয়েছে, কিন্তু তার বাপ দাদার হাজার কোটি টাকার সম্পদ আছে। অথবা
সে বিদেশি কোনো পুরস্কার পেয়েছে, কোনো লটারি পেয়েছে, অথবা সে কোনো কনসালটেন্সি করেছে, বিদেশি কোনো কোম্পানিকে কোনো ডিজাইন দিয়েছে, কোনো চিত্র এঁকেছে, বা গুগলে চাকরি নিয়েছে, বা নাসাতে চাকরি নিয়েছে পার্ট টাইম, কোনো গবেষণা দিয়ে কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার সে ইনকাম করতেছে, এই ধরনের তো কোনো এক্সাম্পল নাই। আছে কি? আছে কি যে সেই সম্পদ দিয়ে একজন পুলিশ কর্মকর্তা হঠাৎ 2-1 বছরের মধ্যে শত শত বিঘা জমির মালিক হচ্ছে, শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে? সেগুলো তো উদাহরণ খুব কম, নেই। তো যাই হোক, আমরা বাংলাদেশের যে সাংবাদিকরা আছে এরা অধিকাংশ হচ্ছে বাটপার, অধিকাংশ বাটপার। সাংবাদিক নামের কুলাঙ্গাররা, খুব কম সংখ্যক সাংবাদিক আছেন যাদের বিবেক আছে, নীতি আছে, যারা দেশকে ভালোবাসে। অধিকাংশ সাংবাদিক বাটপার। এই অবৈধ গভর্নমেন্ট যা চায় সেই স্রোতে তারা কাজ করে। এখন এই যে বেনজিরকে নিয়ে খবর ছাপা হচ্ছে, বিভিন্ন পত্রিকায় করতেছে, আজকে প্রথম আলোতে প্রতিদিন দেখতেছি, আজকে প্রথম আলোতে বড় বড় নিউজ করতেছে, নিউজ করছে প্রথম আলো। কিন্তু এই প্রথম আলো এতদিন কোথায় ছিল? বেনজির তো আজকে না, 80-র দশকে সে বিসিএস এ ঢুকেছে, পুলিশে ঢুকেছে বিসিএস দিয়ে। তো এই বেনজির যে এত টাকার সম্পদ কিভাবে বানিয়েছে তার ব্যাপারে কি তার আগে নিউজ করেছে? প্রথম আলোর জন্ম হয়েছে 98 সালে, তো ইত্তেফাক তো সেই 60-এর দশকে জন্ম হয়েছে, যুগান্তরের জন্ম সেই 90 দশকে শেষ দিকে। তো এরা আসলে এদেরকে নিয়ে কেন নিউজ করে না, এখন কেন মাতামাতি করে? বাংলাদেশের অন্যান্য সংস্থা নিয়ে কি বলবো, ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। আসলে এই যে পুলিশ ডিপার্টমেন্ট, এরা যারা রানিং চাকরিতে আছেন, এদের কাছে যে সম্পদ আছে, এবং এক্স পুলিশ, সাবেক পুলিশ যারা আছে, তাদের যে সম্পদ আছে, এগুলো যদি এক করা হয়, এই সম্পদগুলো যদি ক্রোক করে রাষ্ট্র নিতে পারে, তাহলে বাংলাদেশের জাতীয় রাষ্ট্রীয় বাজেট আমার মনে হয় 10 বার দেওয়া যেতে পারে এই সম্পদ দিয়ে। আসসালামু আলাইকুম।